ফ্রেশ বাংলা মিডিয়াকে। আমরা দীর্ঘ 17 দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবে কর্মসূচিতে অবস্থান করছি। আমাদের দাবি এমপিভুক্ত শিক্ষকদের সকল বৈষম্য নিরসনে দ্রুতই পদক্ষেপ গ্রহণ করা এবং এমপিভুক্ত শিক্ষকদের যে সকল বৈষম্য আছে, উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ সকল বৈষম্যের খুব শীঘ্রই সমস্যা নিরসন করার জন্য আমরা এই বাংলাদেশের সর্বোচ্চ বৈষম্যের শিকার এমপিভুক্ত শিক্ষকরা। তাদের আপনারা জানলে অবাক হবেন, তারা মাত্র একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর থেকে শুরু করে একজন প্রিন্সিপাল পর্যন্ত, একজন অধ্যাপক পর্যন্ত সর্বোচ্চ যে আছে সবাই মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পায়। আমি এই মিডিয়ার মাধ্যমে দেশের কর্তা ব্যক্তিদের কাছে প্রশ্ন রাখতে চাই, দেশের সাধারণ ব্যক্তিদের কাছে প্রশ্ন রাখতে চাই, 1000 টাকায় আপনি বাংলাদেশের কোথাও কি একটি ঝুপড়ি ঘর ভাড়া দিতে পারবেন? বা 1000 টাকা ভাড়া পাওয়া সম্ভব? এক রাতের জন্য কোথাও একটা নর্মাল বাড়ি 1000 টাকা পাওয়া সম্ভব না। আপনারা জানেন এমপিভুক্ত শিক্ষকদের মাত্র 500 টাকা চিকিৎসা ভাতা, অথচ একজন সাধারণ এমবিবিএস ডাক্তার তার একবারের ভিজিট 600 থেকে 700 টাকা নেয়। তাইলে এক মাসের কিভাবে একটা ফ্যামিলির মাত্র 500 টাকা চিকিৎসা ভাতা হতে পারে, সেটা জাতির কাছে প্রশ্ন। আপনারা জানেন এমপিভুক্ত শিক্ষকরা সিকিভাগ বোনাস পায়, আর তাদের স্টার্টিংয়ে বেতন কত সেই বিষয়টাও জাতির জানা উচিত, জানা থাকা দরকার। একজন শিক্ষককে আপনারা জানেন যে আপনারা সব দিকে বলেন শিক্ষক জাতির গড়ার কারিগর। সেই জাতি গড়ার কারিগর অনার্স মাস্টার্স কমপ্লিট করে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে একজন শিক্ষক হিসেবে যখন সে নিয়োগ পায়, ইবতেদাইতে 9200 টাকা, আর একজন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক লেভেলের যদি সে নিয়োগ পায় মাত্র 12200 টাকা সে বেতন পায়। এই 12200 টাকা বেতনে বাংলাদেশের কোন ফ্যামিলিতে আপনার এটা সম্ভব? কোনভাবে মাত্র 12200 টাকা বেতনে কিভাবে একটা মানুষ চলা সম্ভব? কয়দিন চলা সম্ভব? 2 দিন 3 দিন চলা সম্ভব? 12200 টাকা যারা আমাদেরকে বলছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা কি 12200 টাকা দিয়ে চলা সম্ভব? 12200 টাকা দিয়ে কোনোভাবেই চলা সম্ভব না। তাহলে এক মাসে একজন শিক্ষককে 12200 টাকা দেন, এটা জাতির কোন বিবেক? অথচ এই শিক্ষককে আপনারা বলছেন জাতি গড়ার কারিগর। মাত্র শিক্ষকদেরকে মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে, সিকিভাগ বোনাস দেওয়া হচ্ছে। একটা ঈদে মাত্র 3000 3500 টাকা এই বাড়ি ভাড়া দিয়ে, এই বোনাস দিয়ে সে কীভাবে ঈদ পালন করবে? কিভাবে তার ঈদ পালন করা সম্ভব? একটা কোরবানি ঈদে একটা হাঁসের দাম, ভালো একটা মুরগির দাম, হাঁসের দামও দেখা গেছে 3000 2000 3000 টাকা দাম। অথচ এই কোরবানি ঈদে আমাদেরকে বোনাস দেওয়া হয় সিকিভাগ 25%। এই 25% বোনাস দিয়ে এই ঈদ কি করা সম্ভব? একটা ফ্যামিলিতে 4-5 জন যে মেম্বার, যেই ফ্যামিলিতে, সেই ফ্যামিলির কাপড় চোপড় কিনা বা ঈদের উৎসব করার জন্য 3500 4000 টাকা কি সম্ভব? এই টাকা দিয়ে কিভাবে সম্ভব? তাইলে একজন শিক্ষক যদি সে সর্বোচ্চভাবে যদি শিক্ষাটা দিতে হয়, তার সর্বোচ্চভাবে সে যদি জাতিকে কিছু দিতে হয়, তাহলে অবশ্যই তার এই 12000 12500 টাকা বেতন কিংবা 12500 টাকা বোনাসে কিংবা 1000 টাকা বাড়ি ভাড়ায় কোনোভাবে এটা সম্ভব না। এই প্রহসনের বাড়ি ভাড়া, প্রহসনের বোনাস, প্রহসনের উৎসব ভাতা, এটা থেকে আমাদের অচিরেই মুক্তকরণ। আমরা এই বিষয়ে কয়েকবার আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করেছি। আমাদের এই সমস্যাগুলো নিয়ে তারা কথা বলেছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমরা ইমিডিয়েট যুগ্ম সচিব মহোদয়ের সাথে এর আগেও দেখা করেছি। গতকালকেও একজন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমরা দেখা করেছি। তিনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের এই সমস্ত বৈষম্য নিয়ে খুব দ্রুতই আমাদের এই সমস্যা নিয়ে তারা কাজ করছেন এবং আমাদেরকে এটা প্রজ্ঞাপন আকারে বা যে কোনোভাবেও আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা বলেছি যতক্ষণ পর্যন্ত আমাদের যে বৈষম্য, এই বৈষম্যগুলোর সুনির্দিষ্ট কোনো
ঘোষণা না থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের রাজপথের কর্মসূচি চালিয়ে যাব। আমরা 1000 টাকা বোনাস, 1000 টাকা বাড়ি ভাড়া, এটা কোনোভাবেই আমরা মানতে পারি না। সিকিবাগ বোনাস বাংলাদেশের কোথায় আছে? আরেকটা বিষয় আপনারা জানেন, যেই টাকা আমাদেরকে বেতন হিসাবে দেওয়া হয় সেই টাকা থেকে 10% কর্তন করা হয়। সেই 10% কর্তনের আমাদের বেতনটা আবার 6% অবসর কল্যাণে 10%, অবসর এবং কল্যাণে এই 10% কর্তন করা হয়, কিন্তু সেই টাকারও সুনির্দিষ্ট কোনো হিসাব আমাদের কাছে নেই। আপনারা কিছুদিন আগে জেনেছেন আমরা এই অবসর কল্যাণের 600 কোটি টাকার কোনো হিসাব, 6000 কোটি টাকার কোনো হিসাব নেই। সেই 6000 কোটি টাকার হিসাব জাতির কাছে আমরা অচিরেই তুলে ধরা হোক। আর যারা এই 6000 কোটি টাকা আমার দেশের শিক্ষকের 6000 কোটি টাকা মেরে দিয়েছে এবং এই 6000 কোটি টাকার হিসাব তাদের কাছে অচিরেই আমরা কামনা করছি। একজন শিক্ষক যখন সে অবসরে যায়, অবসরে যাওয়ার পরে তার সাথে সাথেই তার অ্যাকাউন্টে তার অবসর কল্যাণের টাকাটা কেন সে পাবে না? একজন শিক্ষক সমস্ত জীবনে সে তার বেতন থেকে যেই টাকাটা দিয়েছে সেই কর্তনকৃত টাকার হিসাব সে জানবে না যে আমার অ্যাকাউন্টে আমি কত টাকা জমা দিয়েছি। আমি একজন 10 বছর পর্যন্ত চাকরি করলে তার এর আগে গেলে তার সেই টাকার কোনো হিসাব কেউ নেয় না, কেউ দেয়ও না। 25 বছর পূর্ণ হলেও আপনি যে টাকা সুবিধা পাচ্ছেন, একজন শিক্ষক যদি 30 বছর 35 বছরও চাকরি করে সে একই ধরনের সুবিধা পাচ্ছে। আমি এই মিডিয়ার কাছে প্রশ্ন রাখতে চাই, যখন 6% কর্তন করা হলো তখন আমাদেরকে যে সুযোগ সুবিধা দেওয়া হইতো, এখন অতিরিক্ত 4% কর্তন করার পরে একই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বা হবে। কিন্তু আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমাদের অবসর কল্যাণে যে সকল শিক্ষক যাচ্ছে তাদের এই অবসর কল্যাণের টাকাটা দেওয়া হচ্ছে না। এই 6000 কোটি টাকার হিসাব জাতির কাছে তুলে ধরা হোক এবং অচিরেই এই 6000 কোটি টাকা আত্মসাতের সাথে বা এই 6000 কোটি টাকা যেই ব্যাংকে রাখা হয়েছে সেই ব্যাংকের কারা রেখেছে, কেন রাখা হয়েছে সেই বিষয়ে জাতির কাছে তুলে ধরা হোক এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমরা সুনির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছি আমাদের বাড়ি ভাড়া, বোনাস, বদলি এবং চিকিৎসা ভাতা সহ জাতীয়করণের এক দফা দাবিতে আমরা এই রাজপথে অবস্থান করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি পালন না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আমরা চালিয়ে যাব। আপনারা জানেন 6 লক্ষ শিক্ষক কর্মচারীর সাথে যেভাবে প্রহসন করা হচ্ছে সেটা জাতির কাছে মানে একেবারে হাস্যকর। এই দেশের 97% শিক্ষক এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান করে আসছেন এবং এই দেশের সাধারণ মানুষের সন্তান 97% মানুষ এই দেশের এই এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করছে। কিন্তু প্রত্যেকটা উপজেলায় নাম ধরে ধরে আগের সরকারের যার বাবার নাম, চাচার নাম, ভাইয়ের নাম, যেগুলা নাম সর্বোচ্চ প্রতিষ্ঠানও জাতীয়করণ করা হয়েছে এবং যেই প্রতিষ্ঠানে বড় লোকের ছেলেরা পড়ে সেই প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হয়েছে। আমার দেশের একজন কৃষক, একজন শ্রমিক, একজন দিনমজুর এবং সাধারণ শ্রমজীবী মানুষের সন্তানদের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার অধিকার, এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে তারা পড়ছে, অথচ তাদেরকে বেশি টাকা বেতন দিয়ে তাদেরকে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে হচ্ছে। কিন্তু তাদের শিক্ষা নিশ্চিত করার জন্য তাদেরকে কম টাকায় এই দেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার ব্যবস্থা করা হোক। যদি জাতীয়করণ করা হয় শুধুমাত্র এই আমরা শিক্ষকরা যারা আছি তারা যে লাভবান হবে এমনটা না। একজন কৃষক 500 টাকা 600 টাকা বেতনে তার সন্তানকে পড়াতে পারে না, অথচ আমাদের দেশের যারা বড় লোক তাদের সন্তানকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হচ্ছে কম টাকা বেতনে, 30 টাকা 40 টাকা 50 টাকা বেতনে। শিক্ষা যদি সবার মৌলিক অধিকার হয়ে থাকে তাহলে সবাইকেই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার জন্য সমগ্র শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা এখন সময়ের দাবি। এই বৈষম্যকে লাঘব করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বাংলাদেশে এই বৈষম্য থাকতে পারে না। একজন শিক্ষক 1000 টাকা বেতন দিয়ে কোথায় বাড়ি ভাড়া পাবে সেই প্রশ্নটা আমরা আবারও জাতির কাছে রাখছি। 3500 টাকা বোনাস দিয়ে কিভাবে সে ঈদ পালন করবে? 500 টাকা চিকিৎসা ভাতা দিয়ে কোথায় সে 1 মাসের চিকিৎসা পাবে? এই বৈষম্যগুলা দূর করার জন্য আমরা 12 তারিখ থেকে আজকে
28 তারিখ পর্যন্ত দীর্ঘ 17 দিন এই জাতীয় প্রেস ক্লাব অবস্থান করছি এবং আমরা দৃঢ়ভাবে বলতে চাই যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিটার সুনির্দিষ্ট প্রজ্ঞাপন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। ইতিমধ্যে আমাদের কাছে 2বার 3বার জাতীয় সচিবালয় থেকে আমরা প্রতিনিধির মাধ্যমে আমরা কথা বলেছি, তেনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের এই বৈষম্য নিয়ে তারা কাজ করতে চান, খুব শীঘ্রই এই বৈষম্যের ব্যাপারে তারা সুনির্দিষ্ট ঘোষণা দেবেন।